হত্যা, গুম এবং অপহরণ দেশের নানা জায়গাতেই ঘটছে। এসব ঘটনার বিরুদ্ধে বিরোধী দল প্রতিবাদের কথা চিন্তা করলেও বা কিংবা করার চেষ্টা করলেও সেগুলো করতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছে। অন্যদিকে নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশের দুই নেত্রী কি অনেক বেশি চেষ্টা করছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন নৌ পরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহ, সাবেক রাষ্ট্রদূত এবং সচিব হুমায়ুন কবির এবং বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ। বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন কাজী সায়েম। বর্তমানে বাংলাদেশে যে হারে গুম, খুন ও অপহরণের ঘটনা ঘটছে, তাতে কি মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে? আইনশৃঙ্খলা পরিস্থিতি কি সরকারের নিয়ন্ত্রণে আছে? হুমায়ুন কবির। ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা তুললেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাগরিকদের দৃষ্টিভঙ্গিতে যেটুকু থাকা উচিত সেটুকু তো আমরা পাচ্ছি না। এই ঘটনাগুলো আমাদের সাধারণ নাগরিকদেরকে ভাবিয়ে তুলছে এবং সেই সাথে সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই দেশের বাইরে ভাবমূর্তি যে বিষয়টা আছে, বাইরের পৃথিবী আমাদেরকে যেভাবে দেখতে চায় একটা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, প্রগতিশীল দেশ হিসাবে, সেই ভাবমূর্তিটার উপরে কিন্তু এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। কাজেই সামগ্রিক বিবেচনায় কিন্তু বলা যায় এটা প্রত্যাশিত পর্যায়ে নেই। ধন্যবাদ আপনাকে। হান্নান শাহ। আমি প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে একই প্রশ্ন, যে হারে হত্যা, গুম, অপহরণ সহ জনজীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে ফেলেছে দুষ্কৃতিকারীরা, এতে মানুষের বর্তমান সরকারের উপর কোনো আস্থা আছে বলে মনে হয় না। যদি সরকার কঠোর হয় এবং সঠিকভাবে কাজ করে, তাহলে বর্তমানে যে পরিস্থিতি আছে সেটা কোনো দিনই সম্ভব হতো না। যে জায়গায় সরকার প্রথমেই, এই সরকার ক্ষমতা আসার আগে যেই পদ্ধতিতে ক্ষমতা এসেছেন সেটাকে অনেকেই আমরা বেআইনি বলি। তো বেআইনি কাজের পরে তারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন, তাদের সে মোরালিটিও নাই, তাদের সেই দক্ষতাও নাই। হান্নান শাহ, এখানে আমরা যেটা দেখছি যে প্রধানমন্ত্রী নিজে বিষয়গুলো মনিটর করছেন, এমন কথাই খবরাখবর আসছে। নারায়ণগঞ্জের ঘটনার কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেনীতে যে ঘটনা ঘটেছে সেখানের ব্যাপারেও তদন্ত চলছে, অন্যান্য জায়গায়ও ঘটছে। তাহলে আপনি কিভাবে বলছেন যে নিয়ন্ত্রণে নাই? অত্যন্ত দুঃখিত যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি টেনে নিয়ে এসেছেন। 1 মে গাজীপুর, যেই জেলার অধিবাসী আমি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে নারায়ণগঞ্জের ঘটনার সাথে বিরোধী দল অর্থাৎ বিএনপি জড়িত। পরে আমরা কি দেখলাম? সরকারি দলের লোকেরাই পরস্পরকে হত্যা করেছে বলে অভিযোগ। দ্বিতীয়ত, এই যে ফেনীর ঘটনায় বলা হলো যে বিএনপি তথা বিরোধী দল এর সাথে জড়িত। আমরা কি শুনলাম? এক হাজারী সাহেব আর এক হাজারী সাহেবকে দোষারোপ করলেন এবং দেখতে পেলাম যে যারা এই দোষারোপের মধ্যে বা যাদের দিকে আঙ্গুল দেখানো হচ্ছে যে তারা এই খুন বা এই সকল অপকর্মের সাথে জড়িত, তারা সকলেই সরকারি দলের লোক। তাহলে যে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বিরোধী দলের লোকেরা করছে, আর বাস্তবতা হলো যে বাংলাদেশের সারা দেশের মানুষ জানে যেগুলি করতেছে বর্তমান ক্ষমতাসীন দলের এই একটা অংশের কিছু লোকেরা। মানে সরকার এখন কি করতে পারে? তাহলে সরকারের তো উচিত হবে, আমরা যেটা মনে করি, যেহেতু এই সরকার বাংলাদেশের মানুষের আর কনফিডেন্সে নাই, তাদের অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে দ্রুত নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিদের দ্বারা এদের নির্বাচন দিলেই কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়ে যাবে? নিশ্চয়ই হবে, কারণ তখন ওই জামাইবাবুকে দিয়ে নারায়ণগঞ্জেরকে শাসন করতে হবে না, তখন নিজের ছেলেকে দিয়ে ওই মার্কেট দখল করতে হবে না। দোষ আপনারা বর্তমান সরকারের তরফ থেকে যতই বিরোধী দলকে দেওয়া হোক, কিন্তু বাস্তবতা হলো যে সরকারি দলের মদতপুষ্ট
একটা গোষ্ঠী, পুরো সরকারি দল আমি বলছি না, একটা গোষ্ঠী এই বাংলাদেশের বর্তমান যে অস্থির, অনৈতিক এবং জনগণের মনে ভীতি সঞ্চার করার কাজকর্ম করে যাচ্ছে, সেটার জন্য সরকার ইচ্ছা করেই তাদের অ্যারেস্ট করছে না। একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনার কাছে আবারও আসার চেষ্টা করব। দেশের দর্শকরা অনেকে হাত তুলেছেন, কয়েকজনের কাছ থেকে একটু ঘুরে আসি। শুরুতেই বাঁ পাশে তৃতীয় সারিতে আপনি। হান্নান স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার যেভাবে বললেন সরাসরি যে নির্বাচন দিলেই দেশের আইনগত পরিবর্তন হয়ে যাবে, তাহলে কি স্যারকে এটা ইন্ডিকেশন করতেছেন যে নির্বাচন দিলেই সরকার পরিবর্তন হয়ে যাবে বা অন্য কেউ আসবে, নাকি আপনারা চিন্তা করতেছেন যে না আমরা নিজেরাই হয়তো ক্ষমতায় আসলে আমরা নিজেরাই এটাকে সংশোধন করব? হান্নান শাহ, খুব সংক্ষেপে উত্তর দিন। সংক্ষেপেই বলছি, অবশ্যই নির্বাচন দিলে জনগণ যদি তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে, পেশি শক্তি দিয়ে যদি সেই নির্বাচনের ফলাফলকে নিজেদের পক্ষে আনানোর চেষ্টা না করা হয়, তাহলে বর্তমান সরকারের পরাজয় হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে, একেবারে পেছনের সারিতে আরেকজন দর্শক, সাদা স্যার। জি, আসসালামু আলাইকুম। আমি নৌ পরিবহন মন্ত্রী সাধারণ স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হলো, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই নাজুক যে সেই নাজুক পরিস্থিতিটা আমাদের দেশের যারা বিজ্ঞ লোক আছেন তারা কেন নিজেরা স্বীকার করতে চাচ্ছেন না যে আমরা সরি, আমরা পরবর্তীতে চেষ্টা করব যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হয়। আপনার এই সরি বলতে এত অপ্রস্তুত কেন? ধন্যবাদ আপনাকে। শাহজাহান খান, সরকার যে জিনিস নিয়ন্ত্রণ করতে পারছে না সেটা স্বীকার করতে দোষ কি? শুনলেন তো, সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না এ কথা দোষ স্বীকার করার মধ্যে আমি মনে করি না যে এই সমস্যার সমাধান হবে। আমি কয়েকটা কথা একটু বলতে চাই। সেটা হলো, যেমন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা এখানে উঠে এসেছে। সেটি হলো যে আজকে অপহরণ, গুম, খুন এটা কিন্তু বাংলাদেশে যে নতুন হচ্ছে তা নয়, এর আগেও এই ঘটনা ঘটেছে। আমি স্মরণ করতে চাই, যখন বিএনপি ক্ষমতায় ছিল, চারজোট, তখন কিন্তু চট্টগ্রামের জামাল উদ্দিনকে অপহরণ করে হত্যা করা হয়েছিল এবং সেটা কিন্তু তার লাশ উদ্ধার করা, মানে তার যে কি বলে এটাকে, কঙ্কাল উদ্ধার করা হয়েছিল এবং সেই ঘটনা কিন্তু বিএনপি জড়িত, সেইটাও কিন্তু প্রমাণিত হয়েছে। আপনারা পার্বত্য চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে, সেটা অপহরণ বিএনপি করেছে। কিছু ঘটনা ঘটেছে নিজে অপহৃত হয়েছে বলে ঘোষণা দিয়েছে। নানা ধরনের ঘটনা আছে এবং কিছু ঘটেছে যেগুলো বিভিন্ন রাজনৈতিক টাকা অথবা অন্য কোনো কারণে ঘটতে পারে। যার কথা বললেন যে নারায়ণগঞ্জের ঘটনাটা, এই নারায়ণগঞ্জের ঘটনা যে কথা, যে নামটা উচ্চারণ না করলেও আমার ভাই হান্নান সাহেব বলেছেন, এই ঘটনার যে নায়ক তিনি কিন্তু আওয়ামী লীগ, তিনি হলেন পিজিপি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, এবং এই লোকটি প্রথমে বিএনপি করলো, জাতীয় পার্টি করলো, জাতীয় পার্টি পরে বিএনপি, আমরা কোনো নাম নিয়ে কথা বলছি না, আওয়ামী লীগ, আমি নাম বলি নাই, সার্বিকভাবে কথা হচ্ছে, পরবর্তীতে আওয়ামী লীগ। সুতরাং সে এই ধরনের ঘটনা তার নিজের প্রভাব বিস্তারের জন্য এটা করেছে। আমি অবশ্যই এই কথাটা বলবো যে আমাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার যথেষ্ট তৎপর। এইটাকে নিয়ন্ত্রণ আরেকটা কথা বলেছেন আমার ভাই হান্নান সাহেব, উনি বলেছেন যে নির্বাচন দিলেই, আপনি প্রশ্ন করেছেন নির্বাচন দিলেই কি সমস্যার সমাধান হবে কিনা। নির্বাচন দিয়ে সমস্যার সমাধান হবে এই কথাটা ওনারা তো গ্যারান্টি দিয়ে বলবেন না। এই কারণে 2001 সালে নির্বাচনের পরে কিন্তু ওনারাই হিন্দুদের বাড়ি ঘর পোড়াও, জ্বালাও, মন্দির ভাঙচুর, আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা, সুতরাং এইটা কিন্তু খুবই একটা ব্যাপার, আশঙ্কার ব্যাপার যে এই ঘটনাগুলোকে ওনারা আবার কিভাবে দেখছেন, কি করতে চাচ্ছেন, এটাও কিন্তু আমাদের নির্বাচন, আমরা নির্বাচন দিতে চাই, নির্বাচন দিয়েছিলাম এবং সেই নির্বাচনে আমরা আশা করেছিলাম ওনারা অংশগ্রহণ করবেন। সেটা পুরনো প্রসঙ্গ, ভবিষ্যতে যখন আবার সময় হবে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমার দিকে শুনে, আমার কাছে একটা পরিসংখ্যান আছে, আমার কাছে একটা পরিসংখ্যান আছে। এখানে দেখতে পাচ্ছি ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শুধু লক্ষ্মীপুরে 34 জন খুন হয়েছে। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, নানাভাবে হয়েছে। ফেনীর ঘটনা ঘটলো, নারায়ণগঞ্জের ঘটনা ঘটলো। এই যে একটা পরিসংখ্যান, এগুলো কি আপনাদের মধ্যে কোনো উদ্বেগ তৈরি করে? কিংবা একজন মন্ত্রী, সারা দেশের মানুষ উদ্বিগ্ন, সরকারকে উদ্বেগের বাইরে নাকি? আপনি কি এটা নিয়ে, এই যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আছে, আপনি কি এতে হ্যাপি? না, আমি মনে করছি যে এই পরিস্থিতিকে আমরা উন্নয়নের জন্য অনেকটা এগিয়ে গেছি এবং এইটাকে আরও উন্নয়ন করতে হবে, এটাই হলো আমাদের দায়িত্ব। সঙ্গীতা আহমেদ, আমি এক মিনিট একটু বলতে চাই। উনি বলেছেন কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, তারা স্বীকার করে নিচ্ছেন যে উনি আপনাদের আওয়ামী লীগের বর্তমানে
যারা ওই অভিযুক্ত বিএনপিরও ছিল, সেটাও বলেছেন। না, আর আপনারাও তাকে লালন করেছেন। আরেকটা কথা, আপনার আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে আপনি তো আমার বন্ধু মানুষ, আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। দেখেন, উদরপিণ্ডি বুঝে দেবেন না। বাংলাদেশের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড সিরাজ শিকদার, তাকে অপহরণ করে গুম করেছে, একজনের তো কঙ্কাল পাওয়া গেছে। ধন্যবাদ হান্নান শাহ। আমি একটু সঙ্গীতা আহমেদের কাছে যাই। গেলে ব্লেম গেমে হবে না। যেটা বলেছেন যে বর্তমান সরকার এখন আমি বলি সম্পূর্ণ ব্যর্থ। তার কারণ হলো আপনি যেটা বলেছেন দায়ভার নিতে হয়, আপনারা দায়ভার নিতে চাচ্ছেন না। আইজি সাহেব, অন্যান্য সাহেবরা তারা বলছেন সব কিছু ঠিকঠাক আছে। আমরা এই সব সাহেবদের মুখ থেকে শুনেছি যে বিরোধী দল রাস্তায় নামবে, দেখা মাত্র গুলি করবে। আমরা তো এই পদ্ধতির মধ্যে সুতরাং আমি বলবো, স্পেডকে স্পেড বলেন, আমকে আম বলেন, কাঁঠালকে কাঁঠাল বলেন। অনেক ধন্যবাদ হান্নান শাহ। সঙ্গীতা আহমেদ, একজন নাগরিক হিসাবে এই যে পরিসংখ্যানের কথা যেটা বললাম, এতে কি আপনার মধ্যে কোনো উদ্বেগ তৈরি করে, বা আপনার কি মনে হয় যে সরকারের নিয়ন্ত্রণে আছে? আমি একজন সাধারণ নাগরিক, আমি বাংলাদেশের একজন নারী, এবং আমি বাংলাদেশের উন্নতি চাই। আমি বাংলাদেশকে ভালোবাসি, এই জন্যই বাংলাদেশকে স্বাধীন হতে দেখেছি। আমি এইভাবে বাংলাদেশকে চাই। আমি বিরোধী দল হোক বা সরকারি দল হোক, আমি এই দোষারোপের রাজনীতি আমি অপছন্দ করি, আমি একদম ঘৃণা করি। আমি চাই একজনকে দোষারোপ করব না। এবং এখন যে শাহজাহান খান বলছেন যে সরকার তৎপর আছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, আপনার কি মনে হচ্ছে সরকার যদি নিজে এটা করে থাকে, যেটা নাকি অনেকে বলছে, তাহলে তো সরকার কি নিজের ভাবমূর্তি নিজেই ক্ষুণ্ণ করতে যাবে? সেটা তো নিশ্চয়ই সেটা হবে না। সেটা তো আমার কাছে কোনো যুক্তিযুক্ত, এটার কোনো যুক্তি নাই আসলে। কারণ বিদেশের কাছে কেন আমি নিজে যদি সরকার হই, আমি নিজের ভাবমূর্তি কেন ক্ষুণ্ণ করব? ধন্যবাদ আপনাকে। দেখি একটু দর্শকদের কাছ থেকে আবার ঘুরে আসি। তৃতীয় সারিতে আপনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, সেক্ষেত্রে গুম হত্যাতে আইন প্রয়োগকারী সংস্থা যেমন র্যাব সংশ্লিষ্ট আছে, সেখানে অভিযুক্ত, সেখানে মানে ধারণা করা হচ্ছে সেখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কে, বা গুম হত্যাকে বন্ধই বা করবে কে, মানে যেখানে ওরাই সংশ্লিষ্ট এটার মধ্যে। ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে বাঁ পাশে। আজকের এই অনুষ্ঠানে এসে আমরা বুঝতে পারলাম এই অনুষ্ঠানগুলোতে বড় দুই দলেরই দুইজন ব্যক্তিত্বকে রাখা হয়। আজকের অনুষ্ঠানেও মাননীয় মন্ত্রীও আছেন, একজন বিএনপির হান্নান সাহেব উনিও আছেন। এই যে খুন গুম নিয়ে যে কথাগুলো উঠলো, আইনশৃঙ্খলা নিয়ে কথা উঠলো, আইনশৃঙ্খলার অবস্থা তো বেহাল আজকে থেকে না। যখন যে দল এই ক্ষমতায় যায় তারা সবসময় আইনশৃঙ্খলা নিয়ে কথা বলে, তারা সবসময় জনগণের উপর চাপিয়ে দেয়। দেশটাকে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলায় তারা পরিণত করেছে। এই খুন গুম কিসের জন্য? চাঁদাবাজির জন্য। রাজনীতি একটা ব্যবসা, এখানে রাজনীতি করলে হাজার কোটি টাকার মালিক হওয়া যায়। শাহজাহান সাহেব একজন শ্রমিক নেতা, কিভাবে রাস্তা থেকে গাড়ি থেকে টোল আদায় হয় উনিও ভালো করে জানেন। হান্নান সাহেব একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, উনার দলের আমলে কিভাবে টোল আদায় হয়, চাঁদা আদায় হয়। মানে আপনি বলছেন এখানে রাজনীতিবিদদের উপর আপনি দায় দিচ্ছেন। রাজনীতিবিদরাই এই দেশটাকে খেলার মাঠে পরিণত করেছে। ধন্যবাদ। এখানে মাঝখানে আরেকজন মহিলা। দলমত নির্বিশেষে যারা খুন হয়েছে তাদের পরিবারগুলো এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিপূরণের জন্য প্রধানমন্ত্রী কি করছেন? আমার প্রশ্ন শাহজাহান স্যারের কাছে। ধন্যবাদ আপনাকে। শাহজাহান খান, আপনার কাছে আসবো সংক্ষেপে। হুমায়ুন কবির, তার আগে আপনার কাছে একটু জেনে নেই যে ফেনীর যে ঘটনা আপনি দেখলেন, নারায়ণগঞ্জের যে ঘটনা দেখলেন, এই খবরগুলো যখন বাইরের বিশ্বে মানুষজন দেখবে, বাংলাদেশ সম্পর্কে কি ধারণা হবে? নেতিবাচক ধারণা। এবং এটা বাংলাদেশ নিয়ে আমরা বাংলাদেশকে একটা মধ্য আয়ের দেশের দিকে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি এবং কাজও খানিকটা করছি। এবং এখানে কিন্তু দুটো জিনিসকে আমি একটা আলাদা করতে চাইব। সেটি হচ্ছে যে সরকার এবং আরেকদিকে সমাজ বা জনগণ কিন্তু তার যে কাজ, দৈনন্দিন যে কাজ, জীবনযাত্রা, সে কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে রিগার্ডলেস যে সরকারকে কোন সরকার আসলো কোন সরকার গেল। এবং সে কারণেই আপনি লক্ষ্য করবেন যে গত 40 বছর ধরে কিন্তু আমরা সরকার পরিবর্তন হলেও কিন্তু আমাদের অগ্রযাত্রা কিন্তু অব্যাহত আছে। কাজে এখানে জনগণের দিক থেকে কিন্তু জনগণের একটা প্রত্যাশা আছে, তারা চায় শান্তিপূর্ণভাবে তাদের কাজগুলো তারা করে যাক। সেই কাজটা করার দায়িত্ব কিন্তু সরকারের। এখন এখানে যে সমস্যা তৈরি হয়েছে সেটা একজন দর্শক বন্ধু একটু আগে বলছিলেন, যেখানে রাজনৈতিক সংস্কৃতি, যেখানে রাজনীতির সেবা হওয়ার দরকার, সেখানে রাজনীতি ব্যবসায় রূপান্তরিত হয়েছে, সেখানে আর্থিক লেনদেনের বিষয় তৈরি হয়েছে। এবং সেই আর্থিক লেনদেনের কারণেই কিন্তু
শুধু বিরোধী দলগুলোর মধ্যে, দুই দলের মধ্যে নয়, দলের অভ্যন্তরেও কিন্তু সংঘাত তৈরি হয়েছে ফেনীর ঘটনায়। সেখানে কিন্তু র্যাবের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে এই ফেনীর ঘটনা একটি দলের অভ্যন্তরীণ সংঘাতেরই ফল হিসেবে এসছে। এবং এখন যেটা একটু আগে জনাব আসম হান্নান শাহ যেটা বললেন, নির্বাচন জনমনে শান্তি বা স্থিতিশীলতা আনবার জন্যে একটি ধাপ, কিন্তু তার চাইতেও যে বড় ধাপটা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই রাজনৈতিক সংস্কৃতিকে যদি আমরা উন্নত না করতে পারি তাহলে নির্বাচন বা শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে এই জিনিসের অগ্রগতি আমরা করতে পারবো না, সেটা আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ, এটা খুব জরুরি। আপনাকে ধন্যবাদ। আমি শাহজাহান খান এবং হান্নান শাহ, আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন। একজন বলছেন যে রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে, এবং উনি সেই কথা বলার সঙ্গে সঙ্গে অনেকে হাততালিও দিলেন, আপনি শুনতে পাচ্ছেন। ব্যক্তিগত বিষয় নয়, সার্বিক রাজনীতির কথা বলছেন। এই ব্যাপারে আপনাদের উত্তর কি? আসলে ওনারা ধারণা করছেন যে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে বলেই আজকে এই অবস্থা। আপনি যে কথাটা উনি বলেছেন এই কথাটা একদম অমূলক, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ আপনি যদি পরিসংখ্যান নেন সংসদের, যে সংসদের রাজনীতিবিদের সংখ্যা কত, ব্যবসায়ী এবং শিল্পপতির সংখ্যা কত, তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। রাজনীতিবিদদের দিয়েই হওয়া সম্ভব। সুতরাং রাজনীতিবিদদেরকেই কিন্তু আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদেরই লালন এবং তাদেরকেই কিন্তু সুযোগ দেওয়া উচিত রাজনীতি করার। আমি এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে একসময় এই বাংলাদেশ দুর্নীতিতে 1 নম্বরে ছিল, আজকে কিন্তু বাংলাদেশে 1 নম্বরে দুর্নীতি নাই। যেটা বলেছেন উনি বলেছেন যে এখন দেশের আমাদের মধ্য আয়ের বাংলাদেশে আমরা মানে রূপান্তর হতে যাচ্ছি, একটা পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, মাথাপিছু আয় $625 থেকে এখন সেটা অন্য প্রসঙ্গ, $1190 চলে গেছে। সেজন্য এই পরিস্থিতি অবশ্যই প্রাসঙ্গিক এই কারণে যে রাজনীতিকে ব্যবসা এবং অন্যান্য যে অপকৌশল অপসংস্কৃতির মধ্য দিয়ে রাজনীতিকে যারা চর্চা করেছে সেই চর্চাটাকে বন্ধ করতে হবে। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের দ্বারা এইগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং এই জিনিসটাকে এটা সত্য যে বাংলাদেশের রাজনীতিতে অনেক রাজনীতিবিদ দুর্নীতির সাথে জড়িত হয়েছেন। তবে যেভাবে ঢালাওভাবে আমরা বলি বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই দুর্নীতি করেছে, এটা কিন্তু সত্য নয়। আমি যেহেতু বিএনপি করে আমি ছোট্ট কথা বলি, যদি কম্পেয়ার করতে চাই তাহলে হ্যাঁ, বিএনপির সময় যারা দুর্নীতি করেছেন তারা ওই ছোটখাটো মুদি দোকানের মতো। ঠিক দুর্নীতির বিষয় না, উনি বলছেন যে যেভাবে মাস্তানি, চাঁদাবাজি এগুলো রাজনীতিবিদদের প্রশ্রয় হচ্ছে, সেটা ওনার পয়েন্ট। আর বর্তমান সরকারের সময় সে তো আপনি হাজার কোটি টাকার ব্যাংক লুট, ব্যাংকের থেকে নেওয়া, এগুলি বলেন। মূল প্রসঙ্গে আসছেন না। আচ্ছা, আমি স্পষ্ট করে বলতে চাই বর্তমান সরকারের সময় যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যে জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ও কিছুদিন আগে ওই বাস এবং সড়কপথে চাঁদাবাজি বন্ধের জন্য একটা ভালো পদক্ষেপ নিয়েছিলেন। নৌপথেও চাঁদাবাজি কেমন হচ্ছে ওটা উনি জানেন। আর দুর্নীতির কথা কিছু না বললে তো আমার বন্ধুবর্গ হয়তো বলবেন যে আলোচনায় গেছিলাম, হান্নান ভাই কিছুই বললেন না। আমি যদি বলি যে ওদিন আপনারা একটা লঞ্চ উদ্ধার করতে গেলেন, আপনাদের সময় নতুন লঞ্চটা কিনা হলো, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। হান্নান শাহ, আমার মনে হয় আপনি মূল প্রসঙ্গ, ওনার প্রসঙ্গটা ছিল যে মাস্তানি, চাঁদাবাজি এইগুলোর কারণেই খুন খারাপি হচ্ছে এবং সেগুলো রাজনীতিবিদদের প্রশ্রয় হচ্ছে। উনি সে কথাটা ইঙ্গিত করেছেন। কোনো শক্তিধর রাজনীতিবিদ, সরকারি দলেরই হোক বিরোধী দলের হোক, তাদের যদি প্রত্যক্ষ বা পরোক্ষ মদত না থাকে তাহলে এত বড় বড় যে হত্যাকাণ্ড বলেন বা অন্যান্য জিনিস বলেন সেটা হতে পারে না। কেন হচ্ছে? কারণ যারা বর্তমানে সরকারে আছেন, যাদের কাজ এই নিরাপত্তা দেওয়া জনগণের, তাদের ওই এই দুষ্কৃতিকারীদের পিছনে না লাগিয়ে বিরোধী দলের প্রতি তারা বেশি ব্যস্ত। ধন্যবাদ হান্নান শাহ, এই জন্যই অনেক ধন্যবাদ ওই দুষ্কৃতিকারীদের পিছনে। অনেক ধন্যবাদ হান্নান শাহ। আমি শ্রোতা দর্শককে এখানে জানিয়ে রাখতে চাই, বিবিসির বাংলাদেশ সংলাপে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত মতামত দিতে চাইলে আপনি বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর এছাড়া আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ আছে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি এখন, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে।
বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন জাকির আলম। ধন্যবাদ। একটি গণতান্ত্রিক দেশে গুম, খুন আর অপহরণের বিরুদ্ধে প্রতিবাদ করতে না দেওয়া কি আদৌ গ্রহণযোগ্য? ধন্যবাদ আপনাকে। গুম, খুন আর অপহরণের বিরুদ্ধে প্রতিবাদ বিএনপি অন্তত চারবার প্রতিবাদ করতে চেয়েছিল। একবার নারায়ণগঞ্জে, পরবর্তীতে ডেমরায়, পরে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সর্বশেষ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের একটি অনুষ্ঠানে, কিন্তু পুলিশ সেটি করতে দেয়নি। এটা কি গ্রহণযোগ্য, হান্নান শাহ? আমি মনে করি এটা মোটেই গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের যে কনস্টিটিউশন আছে সেখানে বাক স্বাধীনতা একেবারে সুন্দর করে লিপিবদ্ধ আছে। তো এখন দেখা যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বা বাক স্বাধীনতা বলেন, সেটা কাজীর গরুর মতো, ওই কিতাবে আছে কিন্তু গোয়াল ঘরে নাই। তো আমরা এমন একটা পরিস্থিতিতে বাস করছি। ধন্যবাদ। হুমায়ুন কবির, কতটা গ্রহণযোগ্য এই আচরণ, বিরোধী দলকে কোনো কিছু করতে না দেওয়া, অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি? গণতান্ত্রিক রাষ্ট্রে, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের মতামত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, এবং সেই স্বাধীনতায় রাজনৈতিক দল যেমন অংশগ্রহণ করতে পারে, সামাজিক সংগঠনও অংশগ্রহণ করতে পারে। কাজেই আমি মনে করব যে জনগণের মতামতের প্রতিফলন করার জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় সকলকেই মত প্রকাশের সুযোগ দেওয়া উচিত। সেটা গ্রহণ করার বিষয় সরকারের অধিকার। আপনার কি মনে হচ্ছে যে সরকার প্রতিবাদ করতে দেবার ক্ষেত্রে সরকারের মধ্যে এক ধরনের কোনো ভয় কি তৈরি হয়েছে? সেটা বলতে পারবো না, কিন্তু সরকারের মধ্যে এক ধরনের দ্বিধা দেখতে পাচ্ছি, সেটা তো বটেই। কারণ গণতান্ত্রিক সরকার নিজেকে গণতান্ত্রিক সরকার বলে দাবি করছে, এবং সেক্ষেত্রে বিরোধী দলের যদি কোনো বক্তব্য থাকে সেটা তার শোনার মতো সাহস এবং ধৈর্য তাদের থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। সঙ্গীতা আহমেদ, আপনি কিভাবে দেখেন এই যে বিএনপিকে কোনো ধরনের এই গুম, খুন, অপহরণ এগুলো নিয়ে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না? আমি একজন ডেমোক্রেটিক দেশে বাস করি, গণতন্ত্রতে বিশ্বাস করি, এবং নাগরিক হিসাবে অবশ্যই আমরা যে দলেরই হই, সেটা বিএনপি হোক বা যে কোনো দল, বা এমনি একটা নাগরিক হিসাবে আমার অবশ্যই আমার নিজের কথা বলার আমাকে গ্রাউন্ড দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। এখানে আসলে কি কারণটা ঠিক আমি সেটা জানি না, যে কি কারণে সেটা বিরোধিতা করা হয়েছে। কখনো বলা হয়েছে অনুমতি নেওয়া হয়নি, কখনো বলা হয়েছে যে বিএনপি সমাবেশ করতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আমি বিশ্বাস করি সমাবেশ হোক, যত বড়ই সমাবেশ হোক, আমি তো যা বলছি, আমরা নাগরিক, আমরা দেশের নাগরিক, আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। আমরা কিন্তু আসলে এসব এই মারামারি, কাটাকাটি, সহিংসতা এসব আমরা দেখতে চাই না। সরকার যে এই কাজগুলো করছে, সরকার যে অনুমতি দিচ্ছে না, এতে করে কি এমন কোনো ইমেজ সরকারের দাঁড়িয়ে যেতে পারে যে সরকার আসলে এগুলো একটা অগণতান্ত্রিক? এটার যদি যুক্তিযুক্ত কারণ না থাকে অবশ্যই ইমেজে ক্ষুণ্ণ হবে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখি আবার একটু দর্শকের কাছে ঘুরে আসি। সামনে আপনি। সবকিছুতে সরকারকে দোষারোপ করার একটা প্রবণতা দেখা যায় বিরোধী দলের পক্ষ থেকে, কিন্তু বর্তমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অকার্যকর, ব্যর্থ বিরোধী দল হলো বিএনপি। তারা এই হত্যা, গুম, খুনের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারে না, তারা বালুর ট্রাকের ভয়ে রাজপথে নামতে পারে না। তাদের দ্বারা কি এই হত্যা, খুন, গুমের প্রতিবাদ করা সম্ভব কিনা? ধন্যবাদ। হান্নান শাহ, আপনাকে উদ্দেশ্য করে এই প্রশ্ন। আমি আপনার কাছে আসবো আর একটু একজনের মতামত নিয়ে। পেছনের দিকে আরেকজন মহিলা যিনি হাত তুলেছেন। আমার প্রশ্নটি শাহজাহান খান স্যারের কাছে, যে আপনি একটু আগে একটি পরিসংখ্যান দিয়েছিলেন যে বিএনপি 2001-এ যখন ক্ষমতায় ছিল তাদের সময় অনেক খুন, গুম, হত্যা এগুলো হয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাই, তারা যদি অপরাধ করে থাকে, তো আপনাদের সময় যে খুন, গুম হচ্ছে, আপনাদের কি এটার কোনো বৈধতা আছে? আপনারা কি বৈধতা নিয়ে এই খুন, গুমগুলো করছেন? আর আপনারা যদি বৈধতা সহকারে এটা করে থাকেন, তবে এগুলো বন্ধ করবে কারা? আমরা কাদের কাছে সহযোগিতা চাইবো এবং কোথায় আমরা নিরাপত্তা চাইবো? শাহজাহান খান, যদি বারবার পেছনের উদাহরণ টানেন তাহলে মানুষ কোথায় যাবে সেটাই উনি বলছে। আমি একটা কথা বলতে চাই, আগেই একটা কথা বলেছিলাম, সেটি হলো যে অবৈধভাবে ক্ষমতার দখল অবৈধ কাজ সৃষ্টি করে, এবং তার একটা উদাহরণ আমি দিতে চাই। যে কথাটা বললেন যে সিরাজ শিকদারের কথা, সিরাজ শিকদার একটু বলতে দেন, কথাটা আসছে। সিরাজ শিকদার কি আসলে একজন গণতন্ত্রী মনা মানুষ, না একটা সন্ত্রাসী? অনেকে তাকে বহু মানুষকে হত্যা করেছে, আমার এলাকায় 300 লোককে হত্যা, অনেকে তাকে রাজনৈতিক কর্মী মনে করে, তাকে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই হলো বিএনপির ক্যারেক্টার। আরেকটা কথা বলেছেন, সেটা হলো মাস্তানি, চাঁদাবাজিতে বন্ধ করার জন্য ওনাদের সরকার থেকে শুরু করে কোনো সরকার নাই যে সরকার সব চেষ্টা করি নাই, বিশেষ করে পরিবহন সেক্টরে। এবং আজকে যদি অস্বীকার না করতে পারেন আমার ভাই হান্নান সাহেব,
আপনারাই কিন্তু চাঁদাবাজি এবং মাস্তানি এই সেক্টরে শুরু করেছিলেন। যাই হোক, সেটা বড় কথা নয়। যে কথাগুলো বলেছে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, উদরপিণ্ডি বুদর ঘরে আমি চাপাতে চাই না। যে ঘরটা ঘটছে অবশ্যই সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক তার শাস্তি পেতেই হবে। সন্ত্রাসী সন্ত্রাসী, মাস্তান মাস্তানি, এবং এদের বিরুদ্ধে যে কোনো দলের হোক না কেন তার বিরুদ্ধে সরকারের দায়িত্ব এটা করার, এবং সরকার সেই কাজটি করছে বলেই র্যাব আর যেই হোক না কেন তাদের কিন্তু ছাড়েনি, তাদের কিন্তু কারাগারে নিয়ে এসেছে। শাহজাহান খান, এখানে আমি একটু প্রশ্ন করি, আপনি আবার উত্তর দেবেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে আইন শৃঙ্খলা জনিত, আপনার কি মনে হয় যে সরকারের একটা এক্সট্রিম বা খুব কঠোর কোনো পদক্ষেপ নেওয়া দরকার, যেমনটা অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবং আমি তো মনে করি যে এই মাননীয় বিরোধী দল তো এখন নেই, মাননীয় বিএনপির চেয়ারপারসন তিনি যে কথাটা বলেছেন র্যাব বাতিল করতে হবে, এই র্যাব সৃষ্টি ওনারা করেছিলেন। আমি র্যাব বাতিল করার যদি কথা ওঠে তাহলে যে জিয়াউর রহমান সাহেবকে হত্যা করলেন যারা, তারপরে বঙ্গবন্ধুকে হত্যা করলেন, তাহলে আর্মি বাতিল করে দিতে হয়, এটা তো ঠিক না। সুতরাং যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটাই হলো আমাদের দায়িত্ব। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে বিএনপিকে যে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না, অন্তত 4টি সমাবেশ বিএনপিকে করতে দেওয়া হয়নি, সরকারের মনে কি বিএনপিকে নিয়ে কোনো ভয় তৈরি হয়েছে যে বিএনপি কথা বললেই কোনো কিছু হবে? আমি সেই জায়গাটা আসতেছিলাম যে আপনি আবার ইন্টারাপশন করলেন। এটা ভয় নয়, আমাদের আশঙ্কা। কি আশঙ্কা? আমাদের দেশে একটা কথা আছে, সেটি হলো যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। জামাত বিএনপি মিলে 2013 সালে যে সকল মানুষকে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করলো, পেট্রোল বোমা মেরে গাড়ির মধ্যে মানুষ হত্যা করলো, এখন ওনাদের এইগুলো দেখলে কিন্তু আমাদের শঙ্কা হয় যে আবার এগুলো বোধহয় শুরু করলো। এটাই হলো আমাদের কাছে ভয়, শঙ্কার কারণ। আমি আরেকজন দর্শকের মতামত নেই মাঝখানে। মঞ্চে রাজনীতির মাঠের দুই মহানায়ক, আমার মতামত, আপনারা কেউই অন্তরাত্মা দিয়ে এই খুনিদের বিচার করতে চান না। ধন্যবাদ। কারণ মাননীয় মন্ত্রী বলেছেন নারায়ণগঞ্জের খুনি জাতীয় পার্টি করতেন, বিএনপি করতেন, এত ৫ লক্ষে আওয়ামী লীগের কী দৈন্যতা পড়েছিল তাকে নেওয়ার? সব দলেই তার ভালোবাসার মানুষ রয়েছে, তার বিচার আপনারা আত্মা দিয়ে চান না, টকশোতে বসে যান। তাই যারা মৃত্যুবরণ করেছে তার পরিবারের কাঁদা ছাড়া আর আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া এ বিচার হবে কিনা, এই প্রশ্ন দুইজন রাজনৈতিক নেতার কাছে আমি করে। ধন্যবাদ আপনাকে। সে মন্ত্রী আশ্বস্ত করেছেন বিচার হবে, তার উত্তর তিনি দিয়েছেন। হান্নান শাহ, আপনার কাছে একটি প্রশ্ন ছিল, সামনের সারিতে উনি বলছিলেন যে বিএনপির মতো এত ব্যর্থ রাজনৈতিক দল, বিরোধী দল তিনি আর দেখেন নাই। না, ওনার বয়স তো খুব কম, তো রাজনীতি উনি কতটুকু দেখেছেন জানি না, আল্লাহর কাছে দোয়া করি আপনার দীর্ঘায়ু হোক। তবে বিএনপি রাজনীতি করতে জানে না, এরশাদ সাহেবকে জিজ্ঞাসা করেন। আমার ভাই এখানে বসে আছে, এরশাদ সাহেবের মতো স্বৈর শাসককে আমরা কীভাবে সরিয়েছিলাম, এই বিএনপি রাজনীতি করেই করেছিল। 1, 2, বাকশালের মতো একটা যে চাপিয়ে দেওয়া হয়েছিল এই দেশের উপর, তাকে কিন্তু সরিয়েছিল বিএনপি। আর বালুর ট্রাকের কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু কারা বালুর ট্রাক এনে আমার বাড়ির রাস্তা বন্ধ করলো তাদের সম্বন্ধে সেটা বলেছে, কিন্তু ওনার কথা হচ্ছে আপনারা সেটা সরাতে পারেন নাই। সেটাই আমরা অবশ্যই সরাতে পারবো। আমার ভাই এখানে বসা আছে, উনি জানেন। শুধু ওনার পুলিশ বাহিনী দিয়ে এখন পর্যন্ত ক্ষমতায় আছেন। উনি একটা কথা বলেছেন, ওনাকে ধন্যবাদ জানাই, যে যারা অবৈধভাবে ক্ষমতায় আসে তারা দেশ সঠিকভাবে শাসন করতে পারে না। 5ই জানুয়ারির নির্বাচন সম্পূর্ণ অবৈধভাবে হয়েছিল, অর্ধেকের বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়ে গেলেন। তারপর ওনারা বলেন এমন গণতন্ত্র বাংলাদেশের মানুষ চায় না। শাহজাহান খান, আমি সংক্ষেপে একটি প্রশ্নের সরাসরি জবাব আপনার কাছে চাইব, যেটা বলেছেন যেভাবে বিএনপিকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, সরকারের কি একটা অগণতান্ত্রিক চেহারা প্রকাশ পাচ্ছে? আমি আপনাকে একটা কথা একটু বলে রাখতে হয় যে হান্নান ভাই খুব সত্য কথাটা স্বীকার করেছেন। বাকশাল গঠন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় একটা মঞ্চ তৈরি করার জন্যে। বাকশালকে সরিয়েছে বিএনপি, তার মানে হলো এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণ বিএনপি তার ডাইরেক্ট ঘাড়ে নিয়েছে। এবং আমি একটু স্মরণ করে দিতে চাই, যদি ভুল না করি, যদি ইতিহাস মিথ্যা না হয়, আমি শেষ করি, আমি শেষ করি, আপনি বলবেন, আমি আপনার কথা। বাকশাল বিএনপি সরায় নাই, বাকশাল সরিয়েছে খন্দকার মোশতাক। আপনি বিএনপির কথা বলেছেন, সেখান থেকে 40 বছর পার হয়ে এসেছে। আপনি বলেছেন না, আমি যদি মানে ইতিহাস যদি মিথ্যা না হয়, যখন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা যখন জিয়াউর রহমান সাহেবের কাছে গেছিলেন, জিয়াউর রহমান সাহেবকে যে কথাগুলো বলেছিলেন সেগুলো কি ইতিহাসের পাতায় আছে? এটা আমার কথা না। বলেছেন উই আর দ্য সিনিয়র অফিসিয়ালস, উই আর নট ইনভলভ ইন ইট, ইফ ইউ ক্যান গো এহেড।
তার অর্থটা কি? বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সম্পূর্ণরূপে জিয়াউর রহমান সাহেব জড়িত। বলেন। কাজে এই ইতিহাসটাই বলে। এরশাদ সাহেবকে সরিয়েছেন আপনারা একা না, তখন কিন্তু আমরা আন্দোলন করেছি, আপনি একা সরান নাই। আমরা যৌথভাবে এরশাদ সাহেবকে সরিয়েছিলাম এবং 5 জানুয়ারি নির্বাচন যে অবৈধ বললেন, এটা তো সংবিধান অনুযায়ী নির্বাচন। আপনারা যে 15 ফেব্রুয়ারি 1996 ইলেকশন করে 46 জন যে আপনারা নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিলেন, সেটাকে অবৈধ? শাহজাহান খান, সেইটা যদি অবৈধ হয় তাহলে এইটা অবৈধ। শাহজাহান খান, আপনি 75 এর কথা বলেছেন। 5 জানুয়ারি নির্বাচনটা আমরা মনে করেছিলাম আপনারা আসবেন, সেটা এখনকার যে পরিস্থিতি এটাকে আমি মনে করি, এবং আমি যেটা মনে করি সেটা হলো যে আপনারা গণতান্ত্রিকভাবে যদি কোনো আন্দোলন করেন, কোনো কথা বলেন, সেই ক্ষেত্রে আমাদের বাধা দেওয়ার কোনো কারণ নেই। আমি শুধু এটুকু বলতে চাই, হাইকোর্টের ব্যাপারটা আমি যতটুকু জানি, হাইকোর্ট থেকে আপনারা পারমিশন নেন নেই। আপনারা সেখানে না, আমি জানি না, আমি যেটা শুনেছি, এটা আপনার সত্য মিথ্যা আমি জানি। শুনেছেন, আমি দেখেছি চিঠিটা। আমাদের দেখাইতে পারলে আরো ভালো হইতো, আমাদের দেখাইতে পারলে আমরা বুঝতাম। নেক্সট টাইম আমাদের আশঙ্কা হলো যে আমরা সবচেয়ে শঙ্কায় থাকি যখন আপনারা জামাতকে নিয়ে আপনারা কোনো প্রোগ্রাম করেন এবং আপনারা যখন এই গণতন্ত্রের নামে এই সমস্ত ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো করেন, তখন আমরা খুব ধন্যবাদ আপনাকে। যে জন্য মানুষের নিরাপত্তার স্বার্থে আপনাদের কোনো কর্মসূচিতে আমরা বাধা সৃষ্টি। ধন্যবাদ শাহজাহান খান আপনাকে। আমি শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখতে চাই, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা অংশ নিতে চাইলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ। পরের প্রশ্নে যাব এবারে। পরের প্রশ্ন করবেন কাজী জহিরুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক নেত্রী দৃশ্যত যেভাবে চেষ্টা করছেন, তা কি ভবিষ্যতে বাংলাদেশের ন্যায্য স্বার্থ আদায়ে বাধা সৃষ্টি করতে পারে? ধন্যবাদ। নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের অনেক চেষ্টা হচ্ছে, যেটা আমরা খবরের কাগজে দেখছি। হান্নান শাহ। ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা ইচ্ছা করলেই প্রতিবেশী দেশকে দূরে সরিয়ে দিতে পারি না, আমাদেরকে ওখানে থাকতে হবে। আর ভারতের সাথে আমাদের যে সকল সমস্যা, বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি সবসময় বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করে ভারতের সাথে আমরা ব্যবসা বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক রেখেছি অতীতে। নূতন সরকার ভারতের এসেছে, তবে একটা কথা বলে রাখি, এখানে আমাদের ডিপ্লোম্যাট আছেন, ভারত কিন্তু বাংলাদেশের মতো নয় যে আবেগের তাড়নায় আজকে এটা করলাম কালকে এটা করলাম। নো, তাদের ফরেন পলিসি একটা ধারাবাহিকতায় চলে। সুতরাং যারা মনে করেন যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, সেটা অন্ততপক্ষে আমি বিশ্বাস করি না আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে। কিন্তু বিএনপি তো নাকি সেটা মনে করে, অনেকেই বলছে সেটা অনেকে মনে করতে পারে, কিন্তু আমাদের নেত্রী বা আমরা যারা স্ট্যান্ডিং কমিটিতে আছি, আমাদের কেউ কিন্তু আমরা এই কথা বলি না। আমরা সুসম্পর্ক চাই, এবং আপনারা জানেন কিন্তু একটা কি প্রতিযোগিতা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ যে কে নরেন্দ্র মোদীর কাছাকাছি যাবে তাড়াতাড়ি? প্রতিযোগিতা তো নাই। তার কারণ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাকুবাবু এখন তো একটু একঘরে হয়ে গেছেন, ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি। সুতরাং কাকুবাবু বলেই এখন দৌড় দিলে আর সহযোগিতা পাবেন বলে আমরা মনে করি না। ধন্যবাদ হান্নান শাহ। শাহজাহান খান, খুব বেশি কি প্রতিযোগিতা হচ্ছে? বলছেন যে আমি এইটা ব্যাপারটা অনেকে অনেক কথা বলেছেন, আমার ভাই জহির যে কথাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করেছি এর মধ্যে বিএনপির এক নেতা বললেন যে সরকার নাকি খুব বিচলিত, যে নার্ভাস ফিল করছেন। তাহলে কি তার প্রতিউত্তরটা কি এইটা যে ওনারা উৎফুল্লিত? আসলে উৎফুল্লিত হওয়ার কোনো কারণ নেই এখানে, বিচলিত বা নার্ভাস ফিল হওয়ার কোনো কারণ নেই। ভারত 1971 সালে আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য যে অবদান রেখেছে, সেই ভারতের জনগণ, ভারতের সরকার সকলেই কিন্তু বাংলাদেশের এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সেই বন্ধুকে একবার বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে, এই সরকারকে উৎখাত করবো যুদ্ধ করে, ভারতের প্রয়োজন বোধে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো। তার অর্থটা কি?
তার অর্থটা কি? অর্থটা হলো যে ওনারা যখন সুযোগ পায় ভারতের পক্ষে, যখন সুযোগ পায় ভারতের বিপক্ষে, প্রতিযোগিতা হচ্ছে এই যে আমি এটা প্রতিযোগিতা মনে করি নরেন্দ্র মোদীর কাছে, এটা প্রতিযোগিতা মনে করি না। নরেন্দ্র মোদী বাংলাদেশের যারা উলফাদের উস্কিয়েছিলেন, অস্ত্র সরবরাহ করেছিলেন, তাদেরকে মদত দেবে এইটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু যদি জঙ্গিবাদকে মদত দেবে এইটা মনে করার আমার একটা প্রশ্ন, আমি আপনার কাছে আসি শাহজাহান। ভারতের আঞ্চলিক সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশের সরকার এবং জনগণের সাথে ভালো আমি একটা প্রশ্ন, যদি প্রতিযোগিতা নাই হবে, আপনাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কেন বলা হয়েছে নরেন্দ্র মোদী যেন বাংলাদেশকে তার দ্বিতীয় ঘর মনে করেন? এটা উনি বলেন না, সরকারের যেটা পাঠানো হয়েছে সেখানে আছে। এটা তো বাংলাদেশ, এটা প্রধানমন্ত্রী শোনেন, আমি একটা জিনিস বলি, বাংলাদেশ কেন, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ নিজের দেশের বাইরেও অনেকটা দেশকে তাদের নিজেদের আপন মনে করেন। আমি আগেই বলেছি 1971 সালের যে সহযোগিতা ভারত আমাদের করেছে, মোদী কেন, সকলেই কিন্তু বাংলাদেশকে তাদের নিজস্ব একটা মানে আপন বন্ধু হিসাবে মনে করতে পারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে ঘুরে আসি, অনেকেই হাত তুলেছেন, দেখতে পাচ্ছেন আপনি সামনের সারিতে। আমাদের দেশের এই রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দল যারা এই 43 বছর 44 বছর বাংলাদেশকে শাসন করছেন, আমরা যাদের মাধ্যমে আজকে এই দেশ বিশ্বের দ্বারে আমাদের পয়েন্টই বলুন সরাসরি পৌঁছেছে, তাদের ভেতরে এই কাদা ছোড়াছুড়িগুলি কবে বন্ধ হবে এবং তাদের ভেতরে এই কাদা ছোড়াছুড়ি বন্ধের মধ্য দিয়ে আমরা কবে এখান থেকে মুক্তি পেতে পারি? ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে মাঝামাঝি। ভারত বাংলাদেশ সবচেয়ে যে বড় ক্ষতি করছে তার হচ্ছে নদীর মাধ্যমে বাংলাদেশকে প্রায় মরুকরণ করে ফেলছে। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নানা বিশেষজ্ঞ বলছেন যে আগামী 30-40 বছরের মধ্যে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল একটা আইন পরিণত হওয়ার জন্য জাতিসংঘের 34টি দেশ স্বাক্ষর করেছে। আর মাত্র একটি দেশ স্বাক্ষর করলে তাহলে আমরা আন্তর্জাতিকভাবে ভারতের সাথে আমরা, পয়েন্টটা কি যে বাংলাদেশ সেই কনভেনশন, না, এখানে মূল প্রশ্নটা ছিল যে নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের জন্য দুই রাজনৈতিক দল খুব প্রতিযোগিতা দিয়ে করছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি প্যানেলে ফিরে আসি। হুমায়ুন কবির, আপনি কিভাবে দেখেন বিষয়টিকে, সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি দুটো ভাগে দেখতে চাই। একটি হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং তার সাথে আমাদের একটা কূটনৈতিক শিষ্টাচারের সম্পর্ক জড়িত আছে এবং এখানে উল্লেখ করা দরকার, একটু আগে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছিলেন যে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা, সেটা তো আছেই, কিন্তু অতি সম্প্রতি যে নির্বাচনটি হয়ে গেল, এটি কিন্তু ভারতের জনগণের বিশাল সমর্থন এবং বিশাল অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হচ্ছে। কাজেই সেই প্রেক্ষাপটে, গণতন্ত্র চর্চার প্রেক্ষাপটে আমাদের দেশের দুজন প্রধান নেত্রী যারা আছেন তাকে নরেন্দ্র মোদী যিনি নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন তাকে অভিনন্দন জানিয়েছেন। এটা কিন্তু কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে প্রত্যাশিত প্রতিবেশী দেশ হিসেবে। এখানে হয়তোবা যে জিনিসটা আমাদের কাছে মনে হয়েছে যে একটু তাড়াহুড়া হয়তোবা হয়ে থাকতে পারে। কোনো দৃষ্টিকটু কিছু কি আছে? আমি সেটা মনে করি না, সেটা দৃষ্টিকটু হয়নি। দ্বিতীয় প্রসঙ্গ যেটা যে বিষয়টা যে এতে করে বাংলাদেশের স্বার্থহানি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আমি সেটা মনে করি না। কারণ দুদেশের সম্পর্কের যে অবস্থা এবং আমরা পরস্পরের উপর নির্ভরশীল এবং পরস্পরের সাথে সহযোগিতা করতে এক ধরনের বাধ্যবাধকতার মধ্যে কিন্তু আছি। কাজে সেই প্রেক্ষাপট থেকে আমরা দুদেশের স্বার্থ সংরক্ষণ করার জন্যে পারস্পরিকভাবে কাজ করার বাধ্যবাধকতার কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হব সেটা নয়, তবে আমাদের যেটা প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপট থেকে প্রধান রাজনৈতিক দলগুলো ভারতের সাথে আমাদের কি সম্পর্ক হওয়া উচিত এ সম্পর্কে তাদের মধ্যে একটা ঐক্যমত্য খুব জরুরি দরকার, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত। ধন্যবাদ হুমায়ুন কবির। সঙ্গীতা আহমেদ। আমি এটার মধ্যে আসলে কোনো নেতিবাচক বা নেগেটিভ কিছু দেখছি না। এখানে আমি দেখছি আমাদের সরকার এবং আমাদের সবচেয়ে বড় বিরোধী দল আমরা একই সাথে আমাদের পাশের দেশকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এটার মধ্যে নেতিবাচক কি আছে? অন্তত একটা জিনিসও তো আমরা অ্যাগ্রি করলাম, দুই দল অ্যাগ্রি করলো, তো এখানে এটাকেও কম্পিটিশন বা ওরকম বানাবার আমি কোনো কারণ দেখছি না আসলে। কারণ আমরা সবাই যে দলই আসুক আমরা ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজিয়ে রাখা এটা তো চাওয়াটা নর্মাল। ধন্যবাদ সঙ্গীতা আহমেদ। আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন AKM রফিকুল ইসলাম। আমার প্রশ্ন, বাংলাদেশে যেভাবে একের পর এক লঞ্চডুবি হচ্ছে
লঞ্চ ডুবা দায়ীদের বিচার হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। সর্বশেষ মুন্সিগঞ্জে যে লঞ্চ ডুবিটি হয়েছিল সেখানে 54 জন মারা গেছে এবং অনেকে এখনো নিখোঁজ, সেটা আমরা শুনতে পাচ্ছি। হান্নান শাহ, কেন বিচার হয় না, খুব সংক্ষেপে বলবেন। এটাও বলতে পারেন আমাদের দেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে কর্তা ব্যক্তিদের কোনো দায়িত্ব তারা নেয় না। কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়াতে যে অ্যাক্সিডেন্ট হলো সেখানে মন্ত্রী মহোদয় পদত্যাগ করলেন। আমি চাই না যে উনি পদত্যাগ করুন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অনেকেই পদত্যাগ করেছেন। তবে মাননীয় মন্ত্রী বহু চেষ্টা করেছেন, আমি ব্যক্তিগতভাবে জানি, কিন্তু উনি করলে তো হবে না। ওনার অধীনস্থ যারা আছেন তারা তো এফিশিয়েন্ট না, সেই সার্ভেয়ার তো ঠিকমতো সার্ভে করছে না। লঞ্চটা যখন সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে সঠিক মতো যাত্রী উঠতেছে কিনা সেটা দেখাশোনার কে আছে? কেউ নাই। কারণ যারা দেখাশোনা করার কথা তারা সবাই দলীয় লোক। সুতরাং দলীয় লোকের উপর শাসন করার জন্য বর্তমান সরকার কেন, অতীতে যারা সরকার ছিল তারা কোনো পদক্ষেপ নিতে চায় না। প্রাণ যায় কার? নিরীহ জনগণের। ধন্যবাদ। সঙ্গীতা আহমেদ, কেন বিচার হয় না লঞ্চ ডুবির? দেখতে পাচ্ছেন যে কত মানুষ মারা যাচ্ছে প্রতি বছর। বিচার হওয়া দরকার এবং এখানে ভোটের গণনা না করে আমার মতে সুশাসন আমাদের দেশে দরকার, জবাবদিহিতা দরকার। কারণ আমরা এই দেশের নাগরিক এবং আমাদের ট্যাক্স পেয়ার, আমরা যারা আমাদের পয়সা দিয়ে সরকার চলছে, এবং যদি কোনো এখানে আমাদের যখন প্রাণহানি হয় সেখানে কিন্তু সরকারের একটা জবাবদিহিতা আছে আমাদের কাছে, এবং এই ব্যাপারে কিন্তু কঠোরভাবে এটাকে খুঁটিয়ে দেখা উচিত যে এখানে কী কারণে হচ্ছে, এবং সেই কারণটি কিন্তু আমরা চাই যে সেই কারণের একটা সমাধান করা হোক। আমরা আর প্রাণ এইভাবে লঞ্চ ডুবিতে প্রাণহানি দেখতে চাই না। হুমায়ুন কবির, দুটো জিনিস এখানে বলবো। একটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের নৈতিক একটা অবস্থান বা নৈতিক দায়িত্বের একটা ব্যাপার এখানে আছে। একটু আগেই আমাদের আরেক প্রাক্তন মন্ত্রী তিনি বলেছেন যে এটা আমরা সেই নৈতিক দায়িত্বটা নিতে চাই না। এটা এক ধরনের সংস্কৃতি, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। আরেকটা যেটা কালচার আমাদের মধ্যে তৈরি হয়েছে সেটা হচ্ছে কালচার অফ ইমপিউনিটি, অর্থাৎ কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়ার যে কালচারটা, এখানটায় আমরা দ্বিধান্বিত। এবং ফলে যেটা হয়, একবার যেহেতু একজন ছাড় পেয়ে যায়, পরবর্তী পর্যায়ে অন্যদের জন্য সেটা আর ভয়ের কোনো কারণ থাকে না। এবং এই দুই জায়গাতে আমাদের সমস্যার জন্য শুধু লঞ্চ ডুবি নয়, অন্য যে ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটছে সেই জায়গাগুলোতেও আমরা অ্যাড্রেস করতে পারছি না। তার কারণ হলো এখানে আমাদের সেই কালচারটা আমরা নেতৃত্বের নৈতিক মানে আমরা বুঝতে পারিনি, এবং এই কালচার অফ ইম্পিউনিটিটার থেকে। ধন্যবাদ হুমায়ুন কবির। শাহজাহান খান, হান্নান শাহ যদিও বলছেন উনি চান না যে আপনি পদত্যাগ করুন, কিন্তু তারপর উনি বলছেন যে কেউ দায় এড়াতে পারে। আমি মনে করি যে হান্নান ভাই তো একসময় মন্ত্রী ছিলেন, তবে নৌমন্ত্রী থাকলে আরও ভালো হতো। তো তাকে একটু স্মরণ করে দিয়ে চাই, তার একজন কলিগ নৌমন্ত্রী ছিলেন যিনি কর্নেল আকবর হোসেন। তার সময় কয়েকটা লঞ্চ দুর্ঘটনা ঘটেছে, আমার এলাকার 94 জন লোক মারা গেছিল সেই লঞ্চেও। না, সেটাই বলছি যে উনি যদি পদত্যাগ করে বা ওনার সরকার যদি তখন পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করতেন, তাহলে পরে আমি সাহসের সঙ্গে তাহলে আমি পদত্যাগ করে ফেলতাম। দৃষ্টান্ত দিয়ে স্থাপন করতে পারেন। তবে একটা জিনিস স্মরণ করে দিচ্ছে, এবারে ঘটনাটা কিন্তু সম্পূর্ণরূপে একেবারে ঘূর্ণিঝড়। এই যে লঞ্চটা ডুবলো, এখানে 250 যাত্রী নেওয়ার ক্ষমতা এই লঞ্চের আছে, যাত্রী ছিল মাত্র 100। সুতরাং এইটার কারণে বিচার হয় না কেন সেটা বলছেন। বিচার হয়, বিচার আপনি যদি আগে বলতেন তাহলে আমি পরিসংখ্যান নিয়ে আসতে পারতাম। আজকের থেকে নয়, যত দুর্ঘটনা পর্যন্ত ঘটেছে, মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে, তারপরে শ্রমিকের বিরুদ্ধে হয়েছে, চার্জশিট হয়েছে, কিছু কিছু মামলায় শাস্তি হয়েছে, সেই পরিসংখ্যান আছে আমাদের কাছে। তবে একটা শুধুমাত্র স্মরণ করে দিই তাকে, কোকো 4 নম্বর যে জাহাজটি, লঞ্চটি 2009 সালে পবিত্র কোরবানি ঈদের সময় ডুবেছিল, যেখানে 85 জন লোক মারা গেল। সেই লঞ্চটা কিন্তু ওইটা যে স্পেসিফিকেশান, যে নিয়ম নীতি, তা বহির্ভূতভাবে জোর করে তার রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল। 4 বার এই লঞ্চটা দুর্ঘটনা। ধন্যবাদ শাহজাহান খান, ধন্যবাদ। একটু দর্শকের মতামত নেই বা পাশে, আপনি চতুর্থ সারিতে। আসলে আমার মনে হয় বাংলাদেশে বেসরকারি বা বেসরকারি গত 2 দশক ধরে যতগুলো খুন, অপহরণ, হত্যাকাণ্ড বা ট্র্যাজেডির মূল হোতা যারা, লঞ্চ দুর্ঘটনা, জি সেটা ট্র্যাজেডি বলে বলছি আমি সেটাকে, এগুলোর পিছনে সর্বোচ্চ বাংলাদেশের আইনে যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর পরিলক্ষিত হয় কিনা এটা আমার জানা নেই, যার কারণেই অপরাধ প্রবণতা সহ ট্র্যাজেডি মূল হোতারাও এই সায় পেয়ে যাচ্ছে তার, আমি মনে করি।
আচ্ছা, সেগুলো বিচার না হওয়ার কারণেই এটা হচ্ছে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি যিনি মন্তব্য করেছেন আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রইল প্যানেলে আপনাদের চারজনকে। আর দর্শক হিসেবে আপনারা যারা প্রশ্ন করেছেন এমনকি মন্তব্য করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রইল চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনের জন্য। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এ বিষয়ে বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, আর সেটি হবে ঢাকাতেই। আশা করছি বরাবরের মতো সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।